ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ক্লাস 10-এর এনসিইআরটি ক্লাস 10-এর এনসিইআরটি যেটা বাংলাতে এনসিইআরটি এটা বাংলাতে, এবং এই চ্যাপ্টারটার নাম হলো লাইফ প্রসেস, জীবন প্রক্রিয়া। তো এই জীবন প্রক্রিয়ার এই চ্যাপ্টারে টোটাল 5খানা পার্ট আছে। লাইফ প্রসেস, এবং এখানে টোটাল 5খানা পার্ট আছে। 5খানা পার্টের মধ্যে কী কী পড়ছে, যে 5খানা পার্টের মধ্যে পড়ছে যথাক্রমে প্রথমত এই লাইফ প্রসেসে এইটা 1 নম্বর, যেটাকে বলা হয় জীবনের হোয়াট আর দ্য লাইফ প্রসেস সম্পর্কে আমরা জানবো। এটা হলো 1 নম্বর পার্ট। 2 নম্বর হচ্ছে বলা হয় নিউট্রিশন, পুষ্টি। 3 নম্বর সম্ভবত এটা হলো 2 নম্বরের মধ্যে পড়ছে। আর 3 নম্বরের মধ্যে পড়ছে যথাক্রমে পরিবহন বা ট্রান্সপোর্টেশন, এই বলা হয় রেসপিরেশন বা শ্বসন। এবং 4 নম্বর পার্টের মধ্যে পড়ছে ট্রান্সপোর্টেশন বা পরিবহন। আর 5 নম্বরের মধ্যে পড়ছে এক্সক্রিশন। তো এর মধ্যে যেটা আমরা আজকে যেটা কমপ্লিট করব সেটা অ্যাকচুয়ালি এর আলাদা আলাদা পার্ট করব আমরা, যেখানে আজকের আমরা 1 আর 2 করব। নিউট্রিশন এবং এই লাইফ প্রসেসের ডিটেলস আমরা দেখব। তাহলে চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। তো এটা তোমরা জানোই যে রেলওয়ে আপকামিং এক্সামিনেশনে বিশেষ করে এনটিপিসি এবং গ্রুপ ডিকে পার্সপেক্টিভে আমরা এই এনসিইআরটির ক্লাসগুলো কমপ্লিট করছি, যেখানে আমরা একটা প্লে লিস্টের মাধ্যমে সমস্ত বায়োলজি ক্লাসগুলোকে, সমস্ত ফিজিক্সের ক্লাসগুলোকে এবং সমস্ত কেমিস্ট্রি ক্লাসগুলোকে আমরা একটা করে একটা প্লে লিস্টের মাধ্যমে 9 এবং 10 একটা সাবজেক্টে 9-10 প্লে লিস্টের মাধ্যমে কমপ্লিট করে চলেছি। এবং তার সাথে সাথে এই যে এক্সামগুলো হয়ে গেল, যেমন এলবি টেকনিশিয়ান এবং যে ঠিক জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের এই বিভিন্ন কোশ্চেন্সগুলো, কী কী কোশ্চেন্স এসেছিলো মানে সাবজেক্ট ওয়াইজ, বিশেষ করে সায়েন্সে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, তার উপরে আমরা আলাদা আলাদা সেকশন ওয়াইজ ভিডিও করছি, এবং সেগুলো হ্যান্ড রিটেনই থাকছে, কারণ ওগুলো ডিজিটালি করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, সেক্ষেত্রে কাজের কাজ কিছুই হবে না, সুতরাং সেগুলো পরের দিকে চিন্তা ভাবনা করা যাবে। যাই হোক, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। স্টার্ট। প্রথম চলে আসছে বলা জীবন প্রক্রিয়া। জীবন প্রক্রিয়া বলা হোয়াট আর দ্য লাইফ প্রসেস। তো লাইফ প্রসেস বলতে কী বোঝাচ্ছে, যে সজীব বস্তু পরিচর্যা বিষয়ক কাজগুলো আমরা অবশ্যই চলতে থাকবে, এমনকি তখনও যখন এরা বিশেষ কোনো কাজ করছে না। তো এই পরিচর্যার কাজগুলো যখন চলতে থাকে তখন আমরা শ্রেণীকক্ষে বসে মানে এটা একটা ব্যাখ্যা দিয়েছে, যেহেতু দেহের ক্ষয়ক্ষতি এবং ভাঙন প্রতিরোধের জন্য এই পরিচর্যা সম্বন্ধীয় প্রক্রিয়াগুলো সংগঠিত হওয়া প্রয়োজন। তাই এই পরিচর্যা প্রক্রিয়া সংগঠিত হওয়ার জন্য শক্তির দরকার হয়। এখন এই শক্তি যখন ভাই যে ঠিক কোথা থেকে, সেটার পরিবেশ থেকে, বিশেষ করে খাদ্য থেকে ভাই। জীবদের দেহের বাইরে থেকে ভিতরে শক্তির উৎসে স্থানান্তর একটা প্রক্রিয়া আবশ্যক। তাহলে জীবদেহের এই যে দেহের বাইরে থেকে বাইরের ভিতরের জন্য শক্তি আদান প্রদানের জন্য একটা প্রক্রিয়া আবশ্যক। শক্তির উৎসটিকে আমরা যদি খাদ্য বলি, তবে এই যে প্রক্রিয়াটাকে সচরাচর আমরা বলে থাকি পুষ্টি বা বলে থাকি নিউট্রিশন। তো এই যে পদ্ধতির মাধ্যমে খাদ্যটা ঢোকে তাকে বলা হয় পুষ্টি। এবং যদি জীবের দেহের আকার বৃদ্ধি করতে হয় তবে বাইরে থেকে অতিরিক্ত কাঁচামাল সরবরাহের প্রয়োজন হয়। যেহেতু পৃথিবীতে জীবনের অস্তিত্ব কার্বন ভিত্তিক অনুসময়ের উপর ডিপেন্ড করে, তাই খাদ্যের এই উৎসগুলোর বেশিরভাগটাই কার্বন ভিত্তিক হয়। তাই কার্বন মানে বলা হয় যে কার্বনের যে চক্র রয়েছে, ওর যে ক্যাটিনেশন ধর্ম রয়েছে, যার জন্য সে সহজে শৃঙ্খল গঠন করতে পারে। বলা হয় যে কার্বনের এই উৎসসমূহের জটিলতার উপর নির্ভর করে বিভিন্ন জীবের বিভিন্ন ধরনের পুষ্টি প্রক্রিয়া চলতে থাকে। তাহলে মানে এখান থেকে আমরা এটাই বুঝছি যে আমরা আমাদের মোটামুটি মানে দেহের ক্ষয়ক্ষতি এবং ভাঙন প্রতিরোধের জন্য শক্তির প্রয়োজন। খাদ্যের সেই শক্তি এসে খাদ্য আমরা বাইরে থেকে কোষের ভিতরে প্রবেশ করে, এই পদ্ধতি থেকে বলা হয় যে পুষ্টি। এবং পুষ্টি যেহেতু পৃথিবীতে জীবনের অস্তিত্ব রক্ষার জন্য কার্বন ভিত্তিক অনুসময়ের উপর আমরা বেশি ডিপেন্ডেবল, তাই কার্বনের এই উৎসসমূহের জটিলতার উপর বিভিন্ন ধরনের পুষ্টি প্রক্রিয়া চলতে থাকে। তাহলে মেন জিনিস কী হলো, কার্বন ভিত্তিক অনুসময়ের উপরই এই বেশিরভাগ এই পুষ্টি সম্পর্কটা ডিপেন্ডেবল। যেহেতু পরিবেশের জীবনের একক নিয়ন্ত্রণাধীন নয়, তাই দেহের বাইরের শক্তির উৎসসমূহ পুরোপুরি ভিন্ন হতে পারে। তাই দেহের শক্তির এই উৎসসমূহকে ভেঙে যাওয়া বা গঠিত হওয়া
প্রয়োজন এবং সবশেষে শক্তির এই উৎসগুলোর একটা অভিন্ন শক্তি উৎসে পরিবর্তিত হওয়া আবশ্যক। সজীব গঠনসমূহ এবং এর পাশাপাশি দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অনুসমূহের গঠন বজায় রাখতে যে বিভিন্ন আণবিক চলনের প্রয়োজন হয়, তার জন্য এই অভিন্ন শক্তির উৎস ব্যবহৃত হয়। এই জন্য দেহে ধারাবাহিকভাবে রাসায়নিক বিক্রিয়াসমূহ ঘটা প্রয়োজন। জারণ বিজারণ বিক্রিয়াগুলো হলো অণুসমূহের ভাঙনের জন্য সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত ঘটা রাসায়নিক বিক্রিয়া কিছু বিক্রিয়া। এই জন্য বহু জীব দেহের বাইরে উৎস থেকে অক্সিজেন সরবরাহ করে এবং দেহের বাইরে অক্সিজেন সংগ্রহ প্রক্রিয়া এবং কোষীয় প্রয়োজনে খাদ্যের উৎস সময় ভাঙন প্রক্রিয়া গৃহীত অক্সিজেন ব্যবহারকে আমরা শ্বসন বলে থাকি। তার মানে এখানে আমরা অ্যাকচুয়ালি ডিটেলসে পুরোটাই দেখে নিচ্ছি যে তাহলে ওখানে আমরা পুষ্টি দেখলাম, পুষ্টি ওই কার্বনের গঠনের জটিলতার উপর বিভিন্ন ধরনের পুষ্টি সম্পন্ন হয়। আর যেহেতু পরিবেশে একক নিয়ন্ত্রণহীন নয়, তাই দেহের বাইরের শক্তি উৎসসমূহ পুরোপুরি ভিন্ন হতে পারে। তাই দেহের শক্তির এই উৎসসমূহের ভেঙে যাওয়া বা গঠিত হওয়া প্রয়োজন। তো এই সবশেষে শক্তির উৎসগুলো একটা অভিন্ন শক্তির উৎসে পরিবর্তিত হওয়া আবশ্যক। সজীব গঠনসমূহ এবং এর পাশাপাশি দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অণুসমূহের গঠন বজায় রাখতে যে আণবিক চলনের প্রয়োজন হয়, সেটাই অভিন্ন শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। ওকে, এই পর্যন্ত হলো। এরপরে দেখছি আমরা দেহে ধারাবাহিকভাবে রাসায়নিক বিক্রিয়াসমূহ ঘটা প্রয়োজন। জারণ বিজারণ বিক্রিয়াগুলো অণুসমূহের ভাঙনের জন্য সচরাচর সবচেয়ে বেশি ঘটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে হলো কিছু এর মধ্যে পড়ে। তো বহু জীব দেহের বাইরের উৎস থেকে অক্সিজেন ব্যবহার করে এবং দেহের বাইরে থেকে অক্সিজেন সংগ্রহ করার প্রক্রিয়া এবং কোষীয় প্রয়োজনে খাদ্যসমূহের উৎসসমূহের ভাঙন প্রক্রিয়ায় গৃহীত অক্সিজেনের ব্যবহারকে আমরা বলে থাকি শোষণ। তার মানে অক্সিজেন বাইরে থেকে ব্যবহৃত হচ্ছে, বাইরে থেকে সংগৃহীত হচ্ছে এবং তার ব্যবহারের মাধ্যমে খাদ্যের উৎসসমূহের ভাঙন প্রক্রিয়া গৃহীত অক্সিজেনের ব্যবহারকে আমরা বলে থাকি শোষণ। ব্যাস হয়ে গেল। এখান থেকে আমরা শোষণের সংজ্ঞা পেলাম। একটা এককোষী জীবের ক্ষেত্রে খাদ্য গ্রহণ, গ্যাসীয় বিনিময় এবং বর্জ্য পদার্থের অপসারণ কোনো কিছুর জন্য একটা নির্দিষ্ট অঙ্গের প্রয়োজন হয় না, কারণ যেটা সম্পূর্ণভাবে দেহতল, তাদের বাইরের যে থাকে দেহতল থাকে কোনো একটা জীবের। যেমন যদি আমি একটা অ্যামিবা ধরি, এরকম অ্যামিবার মাঝখানে রয়েছে ঠিক আছে নিউক্লিয়াস। এদের যাবতীয় যা কিছু দেহের বাইরের তল দিয়ে সব কিছু সম্পন্ন হয়ে থাকে। তো এদের পরিবেশের সংস্পর্শে, এদের দেহতল পরিবেশের সংস্পর্শে থাকে। তাই যখন জীবের আকার বৃদ্ধি পায় এবং দেহ নকশা আরও জটিল হয়, তখন বহুকোষী জীব যখন হয়, তাদের চারপাশে পরিবেশ সংস্পর্শে না থাকলেও তারা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চাহিদা, তাই সরল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সব কোষগুলো তখন চাহিদা পূরণ হবে না। তাহলে ওই যে এককোষী জীবদের ক্ষেত্রে যে ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এই যে গ্যাসীয় বিনিময় খাদ্যগুণ, তখন কিন্তু যখন উন্নত হবে তারা, তখন কিন্তু তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকবে না। তো এখানে দেখা যাচ্ছে যে বহুকোষী জীবে দেহের বিভিন্ন অংশগুলো তাদের নিজ নিজ কার্য সম্পাদনের জন্য বিশেষিত হয়। জীবের দেহে এই বিশেষিত কলাসমূহ এবং তাদের সংগঠন বিষয়ক ধারণা সম্পর্কে আমরা অবগত আছি। সুতরাং এটা আশ্চর্য বিষয় নয় যে খাদ্য এবং অক্সিজেন গ্রহণ বিশেষত কলারই কাজ। যে কলা বলতে কী বোঝাচ্ছে, টিস্যু। যে বহুকোষী জীবের বিভিন্ন অংশগুলো তাদের নিজ নিজ কার্য সম্পাদনের জন্য বিশেষিত হয়। দেহে এই বিশেষিত কলাসমূহ এবং তাদের সংগঠন বিষয়ক ধারণা সম্পর্কে আমরা অবগত আছি। যেহেতু খাদ্য এবং অক্সিজেন গ্রহণ বিশেষিত কলারই কাজ, তাই ধারণার একটা সমস্যা রয়েছে। যে সমস্যাটা হলো এটাই, খাদ্য এবং অক্সিজেন জীবদের একটা পার্টিকুলার স্থানে গৃহীত হলেও দেবের সব অংশেই এই খাদ্য অক্সিজেন কিন্তু প্রয়োজন হয়। তার মানে গৃহীত হচ্ছে একটা পার্টিকুলার স্থানে, বাট এটা কাজে লাগছে সব জায়গায়। তো এই পরিস্থিতিতে দেহের এক স্থান থেকে অন্য স্থানে খাদ্য এবং অক্সিজেন পরিবহনের জন্য একটা পরিবহন তন্ত্রের গঠনের চাহিদা সৃষ্টি হয়। যখন রাসায়নিক বিক্রিয়াগুলোতে শক্তি উৎপাদনের জন্য কার্বন উৎস এবং অক্সিজেন ব্যবহৃত হয় এবং তখন যে উপজাত বস্তুগুলো সৃষ্টি হয়, সেগুলো দেহকোষের জন্য শুধুমাত্র যে অপ্রয়োজনীয় তাই নয়, এমনকি ক্ষতিকারকও হতে পারে। তার মানে একদিকে যেমন ওখানে ওই খাদ্য ঢুকলো, শক্তি উৎপাদন হলো, শক্তির প্রয়োজন হলো কোনো ক্ষয়ক্ষতি মেরামতের জন্য, তার জন্য খাদ্য প্রয়োজন হলো, খাদ্য ব্যবহৃত ম্যাক্সিমাম সোর্স হলো কার্বন। এবারে সেই খাদ্যটাকে ভাঙার জন্য প্রয়োজন অক্সিজেন, তার জন্য শ্বসন। এবং এই যে সব প্রক্রিয়া হওয়ার পর শক্তি উৎপাদনের জন্য কার্বন উৎস এবং অক্সিজেন ব্যবহৃত হয়, তখন যে উপজাত বস্তু থাকে সেগুলো কী করছে, দেহকোষের জন্য শুধুমাত্র অপ্রয়োজনীয় নয়, এরা ক্ষতিকারকও হতে পারে। তাই উপজাত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে অপসারণ প্রয়োজন এবং যে প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বর্জিত হয় তাকে বলা হয় রেচন প্রক্রিয়া, যাকে বলা এক্সক্রিশন। আবার বহুকোষী জীবে দেহ নকশার যদি মৌলিক নীতিগুলো অনুসরণ করা হয়, তাহলে দেখা যাবে রেচনের জন্য একটা যেটা বিশেষিত কলা বা তন্ত্র তৈরি হয়, যাকে বলা হয় রেচন তন্ত্র। তো তাহলে মোটামুটি আমরা এখান থেকে শুরু করতে পারি যে অ্যাকচুয়াল সেটা হলো নিউট্রিশন।
তো নিউট্রিশন বলতে কী বোঝা যাচ্ছে? নিউট্রিশন মানে যখন আমরা কোনো কিছু খাবার খাই তখন যে যে ওই যখন আমরা হাঁটি বা কাজকর্ম করি তখন কি হয়ে থাকে, তখন আমাদের দেহে যে পদার্থগুলো প্রয়োজন হয় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে শক্তি, মানে কাজ করার জন্য আমাদের প্রয়োজন হয় কি? শক্তি। তো সেই শক্তি চাহিদা বা যোগান দেয় কে? শক্তি চাহিদা বা যোগান দেয় খাদ্য। এবং খাদ্য যথাক্রমে যে বিভিন্ন প্রকারের হয়ে থাকে তার মধ্যে হচ্ছে যে এখানে সজীব বস্তু খাদ্য কীভাবে পায় আর নির্জীব বস্তু খাদ্য কীভাবে পায়, এখান থেকে মোটামুটি পুষ্টির সংজ্ঞা যদি আমরা বলতে পারি যে এই আপাতদৃষ্টিতে দেহের সাম্যাবস্থা বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন হয়। শক্তি দেহের চাহিদা অনুযায়ী বৃদ্ধি, পরিস্ফুটন, প্রোটিন ও অন্যান্য বস্তু সংশ্লেষের জন্য পরিবেশ থেকে উপাদান সংগ্রহ করার প্রয়োজন হয়। শক্তি এবং উপাদান সময়ের এই উৎসটিকে আমরা খাদ্য বলে থাকি, যা আমরা গ্রহণ করে থাকি। তাহলে পুষ্টির সংজ্ঞাতে বলা হচ্ছে কি, যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান গ্রহণ করে, খাদ্যের পরিপাক করে, কী করে থাকে? খাদ্যের পরিপাক করে, শোষণ করে এবং তার আত্তীকরণ করে ও বহিষ্করণের মাধ্যমে অথবা সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে, যেটা উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে, তাদের বৃদ্ধি ঘটায়। খাদ্য মধ্যস্থ উপাদান সংগ্রহ করে খাদ্য মধ্যস্থ শক্তি মোটামুটি ওই যে বৃদ্ধি ঘটায় বা ব্যবহারযোগ্য খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে জীবনের মৌলিক ধর্ম পালন করে, জীবনের মৌলিক ধর্মগুলো পালন করে থাকে। তা খাদ্যকে কি করে ব্যবহার করে জীবনের মৌলিক ধর্ম পালন করা হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়াল পুষ্টির মৌলিক ধর্ম পালন করা হয়, সেটাই হলো অ্যাকচুয়াল পুষ্টির যথাক্রমে যে বা পুষ্টি বা নিউট্রিশন বলা হয়। তাহলে সজীব বস্তু তাদের খাদ্য কিভাবে পায়? তো শক্তি উপাদান বলা হয়, শক্তি ও উপাদান সমূহের সাধারণ চাহিদা সব জীবের ক্ষেত্রে একই রকম হয়ে থাকে, কিন্তু চাহিদা পূরণের উপায়গুলো ভিন্ন ভিন্ন হয়। একদম তাই, যে সবার প্রয়োজন শক্তি, কিন্তু শক্তির চাহিদার যে পূরণটা হয় সেটা ভিন্ন ভিন্ন হয়। যেমন সজীব বস্তু অজৈব উৎস থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল রূপে সরল খাদ্য উপাদান করে সজীব বস্তু অজৈব উৎস থেকে। আবার সজীব বস্তুগুলো স্বভোজী এবং সবুজ উদ্ভিদ ও অন্যান্য ব্যাকটেরিয়া অন্তর্ভুক্ত। তো এই সময় জীবসমূহ আবার জটিল বস্তু ব্যবহার করে, সুতরাং এই জটিল বস্তুসমূহ ভেঙে সরল উপাদানে পরিণত হয়। এই সরল উপাদানগুলো আবার তাদের যথাযথ অবস্থা বজায় রাখতে এবং দেহের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তো জটিল বস্তুসমূহের থেকে সরল উপাদান লাভের এই যে প্রক্রিয়ার জন্য কিছু কিছু উৎসেচক লাগে, যাকে জৈব অনুঘটক কাজে লাগে, যেগুলো তাদের এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। তো পরভোজীরা বেঁচে থাকার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সবজি জীবের উপর ডিপেন্ডেবল। তো প্রাণী ও ছত্রাকেরা পরভোজী জীবগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত। একমাত্র উদ্ভিদ কিন্তু স্বভোজী। একমাত্র প্ল্যান্টস হলো অটোট্রপি, যাকে বলা হয় স্বভোজী। এবার এই অটোট্রপিকের ডিটেলস আমরা পড়ব। এবার চলে সবজি পুষ্টির মধ্যে কী পড়ছে? পুষ্টি কিন্তু গুরুত্ব অনেক কিছু, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে শক্তি সঞ্চয় করে, দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ করে, তাছাড়া খাদ্য সঞ্চয় করে, তাপ সংরক্ষণ, অনেক কিছু রয়েছে। যাই হোক, তার মধ্যে চলে আসে যে সবজি জীব কী করে? সবজি জীবে কার্বন এবং শক্তির চাহিদা পূরণ করে থাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যাকে বলা হয় ফটোসিনথেসিস। ঠিক আছে, এখন এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই সবজি জীবরা এই প্রক্রিয়ায় পরিবেশ থেকে বস্তু গ্রহণ করে এবং এদেরকে শক্তি সঞ্চিত রূপে পরিবর্তিত করে। তার মানে কি হচ্ছে? লাইট পরিবেশ থেকে, মানে কি সানলাইট, এই সূর্য থেকে মোটামুটি কি করছে, যে পাতা মোটামুটি সূর্য থেকে শক্তি সংগ্রহ করে সেটা থেকে সেই শক্তি থেকে মানে সূর্য থেকে শক্তি সংগ্রহ করে সেটাকে খাদ্যে মানে স্টোর করছে এবং এই উপাদান কার্বন ডাই অক্সাইড এবং জল গৃহীত হয় এবং সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে সেটা শ্বেতসারে রূপান্তরিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট এটা, যাকে বলে গ্লুকোজ। তো উদ্ভিদকে শক্তি যোগান দেওয়ার জন্য কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়। আমরা মোটামুটি পরবর্তী অনুচ্ছেদে দেখব যে এই যে কার্বোহাইড্রেটগুলো তাৎক্ষণিকভাবে ব্যবহৃত হয় না, এটা প্রথমে স্টোর হয় শ্বেতসার হিসেবে, তারপর সেটা উদ্ভিদের প্রয়োজনে অভ্যন্তরীণ শক্তির ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হয়। এইরকম পরিস্থিতিতে আমাদের দেহেও দেখা যায় গৃহীত খাদ্য কিছুটা শক্তি গ্লাইকোজেন দেবে, যা তাহলে প্রাণী দেহে থাকে কি গ্লাইকোজেন, উদ্ভিদ দেহে থাকে কি শ্বেতসার। এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্ট থেকে অনেক সময় কোশ্চেন দেয়, এখানে কিন্তু অপশান থাকে প্রায় একই এবং তখনই কোশ্চেন কনফিউশন তৈরি হতে পারে। তাহলে এখান থেকে তৈরি হয়ে গেল গ্লাইকোজেন। এরপরে চলে আসছে যে বলা হচ্ছে যে তাহলে এর বিক্রিয়াটা কী ছিল? 6CO2। সবসময় এই বিক্রিয়া সবসময় রাখতে হবে। C6H12O6, C6H12O6 এটা হলো উৎপন্ন করছে কি গ্লুকোজ।
6CO2 12H2O থেকে ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে C6H12O6 + 6O2 + 6H2 উৎপন্ন হচ্ছে। যখন দেখা যাচ্ছে কি যে এই প্রক্রিয়া চলাকালীন কি ঘটনা ঘটে। 1 নম্বর হচ্ছে কি যে ক্লোরোফিল কর্তৃক আলোক শক্তি শোষণ ঘটে, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরণ এবং জল অণু যেমন জলের অণুসমূহের হাইড্রোজেন অক্সিজেনের বিশ্লিষ্টকরণ ঘটে। 3 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন করে। তো এই ধাপগুলো তাৎক্ষণিকভাবে একটার পর একটা ঘটার প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ জাঙ্গল উদ্ভিদসমূহ রাত্রিবেলা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যেমন যেগুলো জাঙ্গল উদ্ভিদ মানে যেগুলো অ্যাকচুয়ালি যে জঙ্গল উদ্ভিদ হয় সেগুলো রাত্রিবেলা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তারা অন্তর্বর্তী যৌগ তৈরি করে এবং সেটা যার উপরে দিনের বেলা ক্লোরোফিল শোষিত হলে সৌরশক্তি কাজ করে, মানে দিনের বেলা ক্লোরোফিল দ্বারা শোষিত সৌরশক্তি কাজ করে থাকে। তো এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, অনেক সময় এই স্ট্রাকচার দিয়েও বলে দিতে পারে যেখানে কোনটা কী। প্রথমত এটা কী করছে, এটা জাইলেম। জাইলেম কী করে খাবার স্টোর করে, এই জাইলেম কী করে জল স্টোর করে আর খাবার করছে, এটা নালিকা বান্ডিল তৈরি করছে। এর উপরে একটা মোমের আস্তরণ রয়েছে, এটাকে বলে নালিকা বান্ডিল। এই অংশটাকে মোমের আস্তরণযুক্ত কিউটিকল। এখানে বলা হচ্ছে যে এটা ঊর্ধ্ববৈতক, আর এটা নালিকা বান্ডিল। আর এখানে ক্লোরোপ্লাস্ট রয়েছে, এইগুলো এই স্ট্রাকচারগুলো ক্লোরোপ্লাস্ট, এর মধ্যে বাতপ্রকাশ রয়েছে। আর এখানে রয়েছে গার্ড সেলস, আর এটা হলো নিম্নবৈতক। তাহলে এটা ঊর্ধ্ববৈতক, এটা নিম্নবৈতক, একটা পাতা স্ট্রাকচার দেখানো হয়েছে আর কি। তো এখানে দেখানো হয়েছে যে, তো মোটামুটি এইখানে এইটা যেমন এবার এসেছিল যে শ্বেতসার নানা বর্ণের রঞ্জিত পাতা, ওই যে যেগুলো বলা নানা বর্ণের, যেমন বলা হয় পানি প্ল্যান্ট বা বলা হয় ক্রোটন, এই দুটো এটা দিয়ে এবারে কোশ্চেন এসেছিল যে এই প্রাণী প্ল্যান্ট এবং ঠিক এটা হয় ক্রোটন, এরা অ্যাকচুয়ালি কি নানা বর্ণের রঞ্জিত পাতা হয়ে থাকে। এরা এই উদ্ভিদগুলোকে 3 দিনের জন্য একটা অন্ধকার ঘরে রাখো, এবং উদ্ভিদের সমস্ত দেহের সমস্ত শ্বেতসার ব্যবহৃত হয়, এবং উদ্ভিদটি 6 ঘন্টা সূর্যালোকে রাখলে দেখা যাবে উদ্ভিদটি একটা পাতা ছিঁড়ে নিয়ে পাতাটিকে বর্তমান সবুজ অঞ্চলগুলো চিহ্নিত করে কাগজের উপর রেখে ছাপ নিলে দেখা যাবে পাতাটি ফুটন্ত জলে কয়েক মিনিটের জন্য ডুবিয়ে রাখলে, পাতাটাকে একটা অ্যালকোহলপূর্ণ বিকারে রাখলে সতর্কতার সঙ্গে দেখা যাবে যে পাতার বর্ণে কী পরিবর্তন ঘটে। এবং এখানে আয়োডিনের দেখা যাবে যে ওই পাতাটিকে আয়োডিনের দ্রবণ থেকে ধুয়ে নিলে, আয়োডিন মুক্ত করলে, ছাপ নিলে দেখা যাবে বিভিন্ন ধরনের ওই রঙের রঞ্জিত হয়েছে। তার মানে ওর পাতার ম্যাক্সিমামটা যে স্টোর করা শ্বেতসারটা ব্যবহৃত হয়েছে হয়ে এরকম এই ক্রোটন আকারে, মানে স্টার্চের পূর্বে আর স্টার্চের পরে সবুজ রঙে এটা মানে সবুজ অংশগুলো এরকমভাবে রঞ্জিত হয়ে গিয়েছে আর কি। যাই হোক, তো মোটামুটি এখন তো তাহলে এখানে আমরা দেখছি যে বলা হয় যে রক্ষী কোষ, যাকে বলা হয় যে গার্ড সেলস। তো উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করি, উদ্ভিদ কীভাবে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে সেটা আমরা দেখছি এখানে, যে এখানে পত্ররন্ধ্র উন্মোচন এবং পত্ররন্ধ্র বন্ধ এবং খোলার উপর ডিপেন্ড করছে। যেমন পত্ররন্ধ্র হলো পাতার ত্বকে উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, এবং সালোক সংশ্লেষের জন্য পাতায় উপস্থিত এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে ব্যাপক পরিমাণে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে। সেখানে উল্লেখ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্যাসীয় আদান প্রদান পাতার ন্যায় কাণ্ড এবং মূলের ত্বকের মধ্য দিয়েও ঘটে। যেহেতু পত্ররন্ধ্রগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেতে পারে, তাই সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। তাই এই সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয় না, এবং উদ্ভিদ এই ছিদ্রগুলোকে জাস্ট বন্ধ করে দেয়। ছিদ্রটিকে খোলা এবং বন্ধ করা হলো রক্ষী কোষের একটা কাজ। এই রক্ষী কোষগুলোতে জল প্রবেশ করে এবং কোষগুলো রসস্ফীত হয়, এর ফলে পত্ররন্ধ্রটা ছিদ্রটা খুলে যায়। তো রক্ষী কোষগুলো কুঁচে গেলে ছিদ্রটা বন্ধ হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে এবারে হলো রক্ষী কোষগুলো। এবারে পূর্বে বর্ণিত কাজের উপর ভিত্তি করে দেখা যায় যে সালোক সংশ্লেষের জন্য যে সূর্যালোকে অপরিহার্য, তা প্রদর্শনের একটা পরীক্ষা এখানে জাস্ট দেখানো গেল। তার মানে এটাই বোঝাতে চাইছে যে কার্বন ডাইঅক্সাইড, পত্ররন্ধ্রগুলো প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেতে পারে, তাই সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় না, এবং তখন উদ্ভিদের ছিদ্র বন্ধ করে দেয়। তাহলে যখন ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় আদান প্রদান হয় তখন পত্ররন্ধ্রটা খুলে যায়, কারণ এর মধ্য দিয়ে যখন জল এবং যখন জল প্রবেশ করে, আর ছিদ্রগুলো এবং ছিদ্রটি খোলা বন্ধ করা হলো রক্ষী কোষের কাজ। এইটাই মনে রাখতে হবে যে রক্ষী কোষের মেন কাজ হচ্ছে ছিদ্রগুলো খোলা এবং বন্ধ করা। তো রক্ষী কোষগুলোতে জল প্রবেশ করে তখন কোষগুলো রসস্ফীত হয়, ঠিক আছে, এবং এর ফলে ছিদ্রটা খুলে যায়। তাহলে ছিদ্র কখন খোলে? যখন কোষটা যখন রসস্ফীত হয় তখনই কিন্তু ছিদ্রটা খোলে। আর যখন কোষ আর রক্ষী কোষগুলো কুঁচে গেলে ছিদ্রটা বন্ধ হয়ে যায়। রক্ষী কোষে যখনই জল প্রবেশ করে, যখনই রসস্ফীত হয়, তখনই কিন্তু ছিদ্রটা খোলে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা যে ঠিক দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এগুলো পরীক্ষা আসার চান্স বেশি। তারপরে চলে আসছি যে সবজীব উদ্ভিদ কীভাবে তাদের শক্তির চাহিদা পূরণ করে এবং সে বিষয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে বলা হয় দেহ গঠনের জন্য তাদের কাঁচামালগুলোর প্রয়োজন হয়। স্থলজ উদ্ভিদে সালোক সংশ্লেষ ব্যবহৃত জল মূলের সাহায্যে মাটি থেকে শোষিত হয়, এবং এই নাইট্রোজেন, ফসফরাস
আয়রন ম্যাগনেসিয়ামের মতো অনেক উপাদানও এই মাটি থেকে গৃহীত হয়ে থাকে। তো প্রোটিন এবং অন্যান্য যৌগের সংশ্লেষে ব্যবহৃত একটা অপরিহার্য মৌল হলো নাইট্রোজেন। প্রোটিন এবং অন্যান্য পদার্থের সংশ্লেষে তো একটা অজৈব নাইট্রেট বা নাইট্রাইট রূপে গৃহীত হয়, যা নাইট্রোজেন জৈব যৌগরূপে ও গৃহীত হয়। এই জৈব যৌগটি ব্যাকটেরিয়া দ্বারা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন থেকে প্রস্তুত হয়ে থাকে। তাই যে ওই নাইট্রেটটা তৈরি হয়, যেটাকে বলা হয় যে প্রোটিন, সেটা কিন্তু অন্যান্য যৌগ সংশ্লেষে একটা ব্যবহৃত হলো নাইট্রোজেন। সেই নাইট্রোজেন অজৈব নাইট্রেট বা নাইট্রাইট রূপে গৃহীত হয়, অথবা নাইট্রোজেন জৈব রূপে গৃহীত হয়, এবং এই জৈব যৌগটা ব্যাকটেরিয়া দ্বারা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন থেকে প্রস্তুত করা হয়। পরবর্তী পুষ্টি যাকে বলা হয় যে হেটারোট্রপিক পুষ্টি। তো হেটারোট্রপিক পুষ্টির মধ্যে কি হচ্ছে যে প্রতিটা জীব তার পরিবেশের সাথে অভিযোজিত হয়। তার প্রথমটা আমরা দেখলাম অটোট্রপিক, আর এরপরটা বলা হেটারোট্রপিক। তো প্রতিটা জীব তাদের পরিবেশের সাথে অভিযোজিত হয় এবং খাদ্যবস্তুর প্রকৃতি এবং লভ্যতা এবং এর পাশাপাশি কীভাবে খাদ্য সংগ্রহ করে তার উপর নির্ভর করে পুষ্টির ধরন বিভিন্ন হয়ে থাকে। যেমন গরু সিংহ খাদ্যের অধিগত হওয়ায় এরা পুষ্টি সহায়ক অঙ্গসমূহ ব্যবহার করে খাদ্য উৎস, যেমন ঘাস, আর হরিণ যেমন হচ্ছে ঘাস ইত্যাদি খেয়ে থাকে। তো জীবের খাদ্যগুলোর মধ্যে ব্যবহারের পরিসরে বহু কৌশল রয়েছে। কিছু জীব দেহের বাইরে খাদ্যবস্তু ভাঙন ঘটায় এবং তার শোষণ ঘটায়, যেমন হচ্ছে ব্রেড মোল্ড, ইস্ট, মাশরুম, এরা হলো ছত্রাকের উদাহরণ, এর মধ্যে পড়ে। এবং অন্যান্য জীবসমূহ খাদ্যকে দেহের ভিতরে ঢুকিয়ে নেয়, যেমন তাদের ভাঙন ঘটায়, যেমন হচ্ছে এবং ওই অ্যামিবা করে থাকে। আবার কিছু কিছু জীব উদ্ভিদ প্রাণীদের না মেরে তাদের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, যেমন ওই উকুন, জোঁক, এঁটুলি, এরা কি করে। তো এইভাবে বিভিন্ন ধরনের পুষ্টি সম্পন্ন করে থাকে। তো এগুলোকে পরভোজী পুষ্টি বলে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো যে ওই কীভাবে জীব তাদের পুষ্টি লাভ করে থাকে। যেহেতু খাদ্যের প্রকৃতি এবং তার খাদ্য গ্রহণের প্রক্রিয়া ভিন্ন ভিন্ন, তাই বিভিন্ন জীবের পৌষ্টিকতন্ত্রের আকার ও হয় বিভিন্ন। তো এই এককোষী জীবদেহ দ্বারা খাদ্য গৃহীত হতে পারে, কিন্তু যেহেতু জীবের জটিলতা উত্তরোত্তর বৃদ্ধি পায়, তাই জীবদেহের বিভিন্ন অংশ বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বিশেষিত হয়। উদাহরণ বলা যায় অ্যামিবা তার কোষীয় তলে আঙুলের মতো এক ধরনের অভিক্ষেপ থাকে, যার মাধ্যমে খাদ্য গ্রহণ করে, এবং এই অভিক্ষেপগুলোই খাদ্য কণার সাথে খাদ্য গহ্বর সৃষ্টি করে। তো খাদ্য গহ্বরের ভেতরে জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল খাদ্যবস্তুতে পরিণত হয়, যেটা তার সাইটোপ্লাজম দ্বারা গৃহীত হয়ে থাকে। যেমন এখানে একটা বাইরে বস্তু রয়েছে, এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, একটা খাদ্য কণা রয়েছে। সেই খাদ্য কণাটা কী হচ্ছে, অ্যামিবা দ্বারা গৃহীত হচ্ছে, এবং আস্তে 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 তার মধ্যে সেই স্ট্রাকচারটা অনুযায়ী সেটা ভিতরে এই যেমন এই খাদ্য গহ্বরের ভিতরে জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল খাদ্যবস্তু পরিণত হয়, সেটা আবার সাইটোপ্লাজমের মধ্যে যে ঠিক মিশে যায়। অবশিষ্ট অপচ্য বস্তুগুলো কোষীয় তলে আসে এবং কোষ থেকে বাইরে নিক্ষিপ্ত হয়। তো প্যারামেশিয়াম এমন একটা এককোষী জীব, এটা তো দেখা হচ্ছে অ্যামিবার পুষ্টি। প্যারামেশিয়াম এককোষী জীব, এটা একটা নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট হয় এবং এদের খাদ্য দেহের একটা নির্দিষ্ট স্থানে গৃহীত হয়ে থাকে। তাহলে প্যারামেশিয়ামের ক্ষেত্রে এবং সমগ্র দেহতল জুড়ে এদের সিলিয়া চলন খাদ্যটির স্থান। তার মানে এদের যে সমগ্র দেহটা চলন হয়ে খাদ্যের একটা নির্দিষ্ট অংশে সেই খাবারটা গৃহীত হয়। অ্যামিবার ক্ষেত্রেও তাই হয়ে থাকে। এবার বলা হচ্ছে মানুষের পুষ্টি। মানুষের পুষ্টি এখানে বলা হচ্ছে যে মানুষের পুষ্টি যেরকম যে এই হিউম্যান পুষ্টি খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ মেন চ্যাপ্টারটাই কিন্তু এই মানুষের পুষ্টির উপর ডিপেন্ড করেই, কারণ এখান থেকে অনেক কিছু কোশ্চেন আসে পরীক্ষাতে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো যে মানুষের পৌষ্টিকনালীর মধ্যে একটা লম্বা নলাকাকার গঠন, ঠিক আছে। মানুষের পৌষ্টিকনালী একটা লম্বা নলাকাকার গঠন, যেটা মুখ ও গহ্বর থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। এখন নালীটা বিভিন্ন অংশ রয়েছে, পৌষ্টিকনালীটা বিভিন্ন অঞ্চল বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বিশেষিত। যখন কোনো খাদ্য আমাদের দেহে প্রবেশ করে তখন এটা কী পরিণতি হয়, এখানে আমরা প্রক্রিয়াটা দেখব। এখানে কী ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করি, তখন খাদ্যগুলোকে একটা পৌষ্টিকনালীর মধ্য দিয়ে অগ্রসর হতে হয়, এবং সেটা কি 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 হতে হয় সেটা একটু ছোটো ছোটো বলতে হবে যে ওই টানেলের মধ্য দিয়ে, মানে যেটা হয় প্রথমে অসোফ্যাগাস, যেমন এখানে স্ট্রাকচার রয়েছে। প্রথমে কি হয়, প্রথমে খাবারটা গেল, তারপরে গ্রাসনালী অসোফ্যাগাস, তারপর স্টোম্যাক, তারপরে স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন হয়ে বাইরে বেরিয়ে যায়। তো এই প্রক্রিয়াটা এখানেই বলা হয়েছে যে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করি, খাদ্যগুলোকে একটা পৌষ্টিকনালীর মধ্য দিয়ে অগ্রসর হতে হয় ছোটো 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 গঠন বিশিষ্ট খাদ্যকণে পরিণত করার জন্য স্বাভাবিকভাবে খাদ্যের প্রক্রিয়াকরণ প্রয়োজন হয়, যেটা আমাদের দাঁতের সাহায্যে হয়ে থাকে। দাঁত এই কাজে সাহায্য করে থাকে। যেহেতু পৌষ্টিকনালীর প্রকারটা মানে পৌষ্টিকনালীর যে প্রাকার হয় সেটা নরম হয়, তাই এর মধ্য দিয়ে সহজ চলনের জন্য খাদ্যবস্তু সিক্ত হওয়া প্রয়োজন। যেহেতু আমরা আমাদের পছন্দ মতো কিছু খাই, তখন আমাদের জিভের যে জল আসে, প্রকৃতপক্ষে এটা জল নয়, এটা এক ধরনের তরল গ্রন্থি, বা যেটাকে বলা হয় লালাগ্রন্থি, লালারস। এখন এই লালাগ্রন্থি যদি বলে মানুষের ক্ষেত্রে কটা থাকে, মানুষের ক্ষেত্রে 3 জোড়া লালাগ্রন্থি থাকে। প্রথমে বলা হয় যেটা জিভের তলায় থাকে, বলা হয় সাবলিঙ্গুয়াল,
সাবলিঙ্গুয়াল, তারপরে চলে আসছে বলা হয় যে বলা হয় সাবম্যান্ডিবুলার, আমাদের এই যেখানে আমরা চিবোই মানে থুতনির এই পোর্শনে যেটা থাকে, সাবম্যান্ডিবুলার আর প্যারোটিড, আর বলা হয় প্যারোটিড। এই তিন ধরনের যে ঠিক লালাগ্রন্থি থাকে। তো এখান থেকে লালারস মোটামুটি এ হয় নিশ্চিত হয়। আমরা যে খাদ্য গ্রহণ করি তা খুবই জটিল প্রকৃতির হয়। যদি এই খাদ্য পৌষ্টিকনালীতে শোষিত হতে হয় তবে একে ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে অণুতে পরিণত হতে হবে। তাহলে এই উৎসেচক নামক জৈব অনুঘটকের সাহায্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে, যাকে বলা এনজাইম। তো এখন এই লালারসের উপস্থিতি একটা উৎসেচক রয়েছে, সেটাকে বলা হয় অ্যামাইলেজ, স্যালিভারি অ্যামাইলেজ, যেটা জটিল অণু মানে ওই যে কোনো খাদ্যের শ্বেতসারকে ভেঙে ছোটো ছোটো কণা মানে সরল সাগরে পরিণত হয়। যে কোনো খাদ্যই সরল সাগরে পরিণত না হলে সেটা আমাদের দেহে কিন্তু শোষিত হয় না। সে সরল সাগরে বলতে একদম পাতি বলতে হবে যে গ্লুকোজ, কারণ আমাদের ব্রেন একমাত্র খায় কি গ্লুকোজ খেয়ে থাকে। তো খাদ্য লালারসের সাথে ভালোভাবে মিশ্রিত হয় এবং এই চর্বণকালে পেশিবহুল জিহ্বার সাহায্যে মুখগহ্বরে সেটা আবর্তিত হয়। পৌষ্টিকনালী বরাবর একটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে খাদ্যের এই চলন প্রক্রিয়া যাতে পৌষ্টিকনালীর প্রতিটা অংশে খাদ্যের সাথে প্রক্রিয়াকরণ ঘটাতে পারে, সেই জন্য পৌষ্টিকনালীর প্রাকার পেশিবহুল হয়, যা খাদ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছন্দবদ্ধভাবে কাজ করে থাকে। ঠিক আছে। অ্যাকচুয়াল যে পৌষ্টিকনালীটা টোটাল স্ট্রাকচার হয়ে থাকে আমাদের ক্ষেত্রে 9 মিটার মতো হয়ে থাকে। তো বলা হচ্ছে যে এই পৌষ্টিকনালী প্রাকার বিভিন্ন এতটা পেশিবহুল হয় যে খাদ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছন্দবদ্ধভাবে সংকুচিত হয়। তো এই পৌষ্টিকনালীর গাত্র বরাবর সর্বত্র এই ক্রমসংকোচন এবং এবং প্রসারণ অর্থাৎ পেরিস্টল পেরিস্টালিক চলন ঘটে থাকে। তো মুখগহ্বর থেকে খাদ্য গ্রাসনালীর মধ্য দিয়ে পাকস্থলীতে আসে, যেটার আকৃতি কিরম হয়, যে আকারের মতো হয়। এই যে পাকস্থলী, এর আকৃতি কিরম হয়, এই পাকস্থলীর আকৃতি হয় একটা যে আকৃতির মতো হয়, এরকম যে আকৃতির মতো হয়, ইংরেজি অক্ষর। এবারে পাকস্থলীর বৃহৎ অঙ্গ যাতে খাদ্য প্রবেশ করার পর পাকস্থলীর নর্মাল আয়তন হয়ে থাকে 1.5 লিটার, 1.5 লিটার নর্মাল আয়তন হয়ে থাকে। এবং এই পাকস্থলী বলতে পারছে যে আসে যখন সেটা খাদ্য প্রবেশ করার পর সেটা হয় প্রসারিত হয়, এর আয়তন হয়ে থাকে 1.5 লিটার। একটা একটা মানে সুস্থ নর্মাল মানুষের ক্ষেত্রে পাকস্থলী পেশিবহুল প্রাচীরে বিভিন্ন পাচকরস থাকে, তার মধ্যে গ্যাস্ট্রিক মানে পেপটিক সেল থেকে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জুস, এইচসিএল ইত্যাদি ইত্যাদি খরিত হয়। গ্যাস্ট্রিক জুস এগুলো কোথা থেকে খরিত হচ্ছে? পেপটিক সেল থেকে, পেপটিক কোষ যাকে বলা হয়। এইচসিএল পেপটিক সেল থেকে খরিত হয়, গ্যাস্ট্রিক জুস পেপটিক সেল থেকে খরিত হয় এবং এইচসিএল। তো পাকস্থলী এই প্রাকারস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থির সহায়তায় পাকস্থলীতে খাদ্যের পরিপাক ঘটে। এই গ্রন্থিগুলো থেকে রকমের যে গ্যাস্ট্রিক জুস পেপসিন এবং বিভিন্ন ধরনের এইচসিএল প্রোটিন পাককারী উৎসেচক পেপসিন এবং মিউকাস ক্ষরণ করে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে একটা আম্লিক মাধ্যমে সৃষ্টি করে, ঠিক আছে, অ্যাসিডিক মিডিয়াম তৈরি করে, অ্যাসিডিক মিডিয়াম, যেখানে পেপসিনটা উৎসেচক কাজ করতে পারে। তো এই পেপসিনে গিয়ে কী হয়, পেপসিনে গিয়ে সাহায্য করে অ্যাসিড। আরও অন্য কী কাজ করতে পারে সেটা স্বাভাবিক অবস্থায় মিউকাসগুলো যেটা থাকে সেটা পাকস্থলীর ভিতরে এক ধরনের একটা লেয়ার তৈরি করে, যেটা অ্যাসিডের এফেক্ট থেকে আমাদের এই স্টোমাককে পাকস্থলীকে রক্ষা করে। তো এখন এই যারা অ্যাসিডিতে ভোগে তাদের ক্ষেত্রে কী হয়, এই লেয়ারটা অনেকটা পাতলা হয়ে যায়, সেই জন্য তাদের অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায়। তো তার জন্য বিভিন্ন ধরনের ওষুধ আছে। যাই হোক, তো পাকস্থলী থেকে খাদ্যের যখনই হয় নির্গমনটা হয় তখন সেটা অ্যাকচুয়ালি চলে যায় ক্ষুদ্রান্তে, যাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন। যখনই এটা মল ইন্টেস্টাইনে যাচ্ছে পাকস্থলীতে খাদ্য ক্ষুদ্রান্তে প্রবেশ করে, তখন পৌষ্টিকনালীর দীর্ঘ অংশ, যেটা সব থেকে দীর্ঘ অংশ, এটা টোটাল ওই 5 থেকে 6 মিটার পর্যন্ত হয়। তার মধ্যে একে 3টে ভাগে ভাগ করা হয়। টোটাল 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমে এর 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 উপরের দিকে আছে ডিওডিনাম, যাকে বলা হয় ডিওডিনাম। ডিওডিনাম সম্ভবত লম্বা হয়ে থাকে 10 ইঞ্চি, যাকে বলা হয় 10 ইঞ্চি মানে 2.5 সেন্টিমিটার, মানে 25 সেন্টিমিটার মতো লম্বা হয়। ডিওডিনাম থাকে উপরে, এর উপরে স্ট্রাকচার। তারপরের স্ট্রাকচারটাকে বলা হয় জেজুনাম। জেজুনাম অ্যাকচুয়ালি লম্বা হয়ে থাকে 8 ফিট মতো লম্বা হয়, মানে স্টোমাকের যাবতীয় এটা সব ম্যাক্সিমামটা এখানে।
যা দৈর্ঘ্য হয় 8 ফিট, যাকে বলা হয় 2.5 মিটার মতো লম্বা হয়। আর স্টোমাকের লাস্ট পার্ট হচ্ছে যাকে বলা হয় ইলিয়াম। ইলিয়াম অ্যাকচুয়ালি হয় 3.6 মিটার, যাকে বলা হয় 12 ফিট। সব থেকে লম্বা হয় ইলিয়াম। তো যাই হোক, মোটামুটি পাকস্থলীতে যখন খাদ্য ক্ষুদ্রান্তে আসে, ক্ষুদ্রান্তে পোষণের সব থেকে দীর্ঘ অংশ এটা। তো এখানে কি হয়ে থাকে, এটা আঁটাসাঁটা অবস্থা কুণ্ডলিত হওয়ায় খাদ্য খায়। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন দেহে সেলুলোজ পরিপাকের জন্য ঘাস ভক্ষণকারী প্রাণীদের ক্ষেত্রে, শাকাশী প্রাণীদের ক্ষেত্রে দীর্ঘ ক্ষুদ্রান্তের প্রয়োজন হয়। মানুষের ক্ষেত্রে অতটা হয় না। আর মাংস খুব সহজে পাচিত হয়, তাই মানুষের ক্ষেত্রে ঠিক আছে, তুলনামূলক বাঘ বা এই জাতীয় প্রাণীদের ক্ষেত্রে স্বল্প দৈর্ঘ্য ক্ষুদ্রান্তের প্রয়োজন হয়। তো ক্ষুদ্রান্ত হলো সেই স্থান যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সম্পূর্ণই পরিপাক ঘটে, যেটা পাকস্থলীতে হয় না। পাকস্থলীতে কিন্তু ওই কার্বোহাইড্রেটটাই আসে, ফ্যাটগুলো হয় না, প্রোটিন ফ্যাট যদি হয় না। তো মোটামুটি প্রোটিন এবং এই ফ্যাটের সম্পূর্ণ পরিপাক ঘটে থাকে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের সম্পূর্ণ পরিপাক ঘটে ক্ষুদ্রান্ত, যাকে বলে স্মল ইন্টেস্টাইন। এই কাজের জন্য ওকে সাহায্য করে থাকে যকৃৎ এবং অগ্ন্যাশয়, যাকে বলে লিভার, এবং বলা হয় যে অগ্ন্যাশয়। তো এই অগ্ন্যাশয় থেকে খরিত অংশে, মানে খরিত পদার্থ এই অংশে মুক্ত হয়, মানে যকৃৎ এবং লিভার থেকে। তাই বিশেষ করে পাকস্থলী থেকে খাদ্য যখন আম্লিক হয়, পাকস্থলী থেকে যে খাবারটা সেটা আম্লিক হয়ে থাকে, অ্যাসিডিক মিডিয়াম হয়, এবং অগ্ন্যাশয় উৎসেচকগুলো এর উপরে কাজ করে। প্যানক্রিয়াস এটাকে বলে, প্যানক্রিয়াসের উৎসেচকগুলো এর উপর কাজ করে, খাদ্যের উপর কাজ করতে পারে। তো একে ক্ষারীয় করে নিতে হয়। যকৃৎ থেকে খরিত হয় এক ধরনের পিত্তরস, যেটা ফ্যাটের উপর কাজ করে। তাহলে এই মানে পাকস্থলী থেকে আসা খাবারগুলো মোটামুটি অ্যাসিডিক হয়, তার উপরে অগ্ন্যাশয় রস কাজ করে। আর যকৃৎ থেকে যে ক্ষরিত পদার্থটা খরিত হয়, যেটাকে বলে পিত্তরস, যেটাকে সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম টরোকোলেট, এটা ফ্যাটের উপর কাজ করে থাকে। এছাড়াও এরা এই কাজটি সম্পন্ন করে, ফ্যাটগুলো অন্ত্রে মানে এই ক্ষুদ্রান্তে বড় বড় গ্লোবিউল রূপে থাকে, যার ফলে এদের উপর কাজ করা উত্তেজক ঠিক কঠিন হয়ে পড়ে। কিন্তু এই কাজটা করতে সাহায্য করে পিত্তলবণ, যেটা ক্ষরণ করে কি যকৃৎ থেকে পিত্তলবণ খরিত হয়, এবং সেই পিত্তলবণ কী করে, বড় গ্লোবিউলগুলোকে ভেঙে ছোটো ছোটো কণায় পরিণত করে, এবং এর ফলে উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি পায়। তো আমরা এখানে দেখব যে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস খরিত হয়, যেটা প্রোটিন পরিপাকের জন্য উৎসেচক ট্রিপসিন, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং অবদ্রব্য ফ্যাটকে লাইপেজের মতো উৎসেচকের মাধ্যমে ভেঙে দেয়। ক্ষুদ্রান্তে পাকস্থিত গ্রন্থিগুলো আন্তিক রস ক্ষরণ করে। ক্ষুদ্রান্তে পাকস্থিত গ্রন্থিগুলো আন্তিক রস ক্ষরণ করে। এই আন্তিক রসে বিভিন্ন উৎসেচক থাকে, তার মধ্যে প্রোটিন পাককারী থাকে অ্যামাইনো অ্যাসিড, যেটা ক্ষুদ্রান্তে হচ্ছে। তার মানে যেটা বললাম যে এখানে কি, এই যে ট্রিপসিন যেটা কাজ করছিল, এই যে প্রোটিন ট্রিপসিন, এটা অগ্ন্যাশয় থেকে খরিত হয় ট্রিপসিন, যেটা এবং এটা অ্যাকচুয়ালি প্রোটিনের উপর কাজ করে। অবদ্রব্য ফ্যাটকে ভাঙার জন্য লাইপেজ থাকে। আর ক্ষুদ্রান্তের পাকস্থিত আন্তিক রস থেকে কী হয়, যেরকম যে আন্তরিক রস, যেটা সেই আন্তরিক রস থেকে অ্যামাইনো অ্যাসিড থাকে, প্রোটিনগুলো অ্যামাইনো অ্যাসিড, এবং জটিল কার্বোহাইড্রেটগুলো গ্লুকোজে, এবং ফ্যাটগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এর মধ্যে কি হচ্ছে যে ওই প্যানক্রিয়াটিক জুস, ওই তো বললাম, যেটা অগ্ন্যাশয় রস থেকে প্রোটিন প্রয়োগের টিপসিন, আর অবদ্রব্য ফ্যাটকারী লাইপেজ থাকে। আর জেজুনাম ইলিয়াম তো হয়ে গেল। জুস থেকে ইন্টেস্টিনাল জুস, যেটাকে বলা হয় যে রসে 3 ধরনের থাকে, মানে প্রোটিনের জন্য অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে, জটিল কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, আর ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তার মানে হয়ে গেল এই যে পাচিত খাবারগুলো যে ছোটো ছোটো কণা ভেঙে গেল, মানে ওদেরকে অ্যাকচুয়ালি সেগমেন্টেশন করা হলো, এরমভাবে সেগমেন্টেশন করা হলো যে প্রোটিনকে তার সরল স্ট্রাকচারে দেওয়া হলো, তার সরল স্ট্রাকচার হলো অ্যামাইনো অ্যাসিডে দেওয়া হলো, ফ্যাটকে তার সরল স্ট্রাকচার দেওয়া হলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে, কার্বোহাইড্রেটকে তার সরল স্ট্রাকচারে দেওয়া হলো, যেটাকে বলা হয় গ্লুকোজে। তো এইভাবে দেওয়া হচ্ছে পাচিত খাদ্য ক্ষুদ্রান্তের প্রাকার দ্বারা শোষিত হয়, এবং ক্ষুদ্রান্তর আন্তঃপ্রাকার সংখ্যা আঙুলের মধ্যে এক ধরনের পর্দা থাকে, যাকে বলা হয় ভিলি, বলা হয় ভিলি। এই ভিলিগুলো কী করে, খাদ্যের শোষণের জন্য ক্ষুদ্রান্তের পৃষ্ঠতলে ক্ষেত্রফলটা বৃদ্ধি ঘটায়। এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এই যে ভিলিগুলো আছে, সেগুলো রক্তবাহ সমন্বিত হওয়ার জন্য এখানে খাদ্যগুলো শোষিত হয় এবং দেহের প্রতিটা কোষে পৌঁছায়, এবং এই খাদ্য শক্তি উৎপাদনে, নতুন কলা গঠনে, পুরনো কলা মেরামতির কাজে লেগে থাকে। তার মানে আমরা প্রথম থেকে যেটা বললাম, তার কিন্তু একটা অ্যাট দ্য এন্ড স্ট্রাকচার আমরা পাচ্ছি এখানে। আর অপাচ্য খাদ্যগুলো চলে যায় কোথায়? অপাচ্য খাদ্য চলে যায় বৃহদন্তে। সেগুলো গিয়ে বৃহদন্তে প্রাচীরস্থিত বিভিন্ন খাদ্যবস্তু জল এবং শোষণ করে। এই জল শোষণ করার পর সেটা পায়ের মধ্য দিয়ে দেহের বাইরে বর্জিত হয়। তার আগে সেটা স্ফিংটার পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, বলা অ্যানাল স্ফিংটার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
তার মানে এখান থেকে আমরা যে ঠিক ডিটেলসটা দেখলাম যে কী করে আমরা আমাদের খাদ্য কী করে গ্রহণ করি, তার মধ্যে পৌষ্টিনালী সেখানে কী করে পাঠ করছে, পোষণের বিভিন্ন পার্টগুলো কী করে সাহায্য করে, যেমন বিশেষ করে স্টোম্যাক, গ্রাসনালি, স্টোম্যাক, ক্ষুদ্রান্তের 3টে পার্ট কী করে কাজ করছে। এবং এখানে একটা জিনিস রয়েছে বলা হয় ডেন্টাল ক্যারিজ। এই ডেন্টাল ক্যারিজ দিয়ে অনেক সময় কোশ্চেন দেয়, এবং কী কারণ ডেন্টাল ক্যারিজ ঘটে, কারণ ওর অ্যাসিডিটির পরিমাণ এই দাঁতের ক্ষয়টা কেন হয়, কারণ ওর পিএইচ লেভেল কমে যায় বলে। তারপর ডেন্টাল ক্যারিজ বা ক্ষয়ের জন্য দাঁতের এনামেল, যাকে বলা হয় যে এনামেল এবং ডেন্টাইল, যাকে ধারাবাহিকভাবে ঠিক আছে নরম হয়। দাঁতের ক্ষয় শুরু হয় যখন ব্যাকটেরিয়া শর্করার উপর কাজ করার ফলে অ্যাসিড উৎপন্ন হয়। তো বলা হয় যে এই অ্যাসিড দাঁতের এনামেলকে নরম করে এবং এর থেকে খনিজ পদার্থ অপসারণ ঘটে। খাদ্যকণা ব্যাকটেরিয়া কোষের সমষ্টি একসাথে আটকে গিয়ে ডেন্টাল প্ল্যাক তৈরি করে। এই ডেন্টাল প্ল্যাক গঠন করে। এই ডেন্টাল প্ল্যাকগুলো অ্যাসিডকে মোটামুটি প্রশমিত করার জন্য লালারসের উপরে তোলে এক ধরনের মানে এই অ্যাসিডটা হয়। তারপরে ব্যাকটেরিয়া খাবার পর দাঁত ব্রাশ করলে ব্যাকটেরিয়াগুলো পূর্বেই প্ল্যাকের অপসারণ ঘটে, এবং তাহলে তাদের দাঁতের চিকিৎসা মানে যদি চিকিৎসা না করা হয়, অণুজীবটা পাল্প অংশ ঢুকে গিয়ে প্রদাহ বা সংক্রমণ করে। আর দাঁতের পিএইচের ক্ষেত্রে কী হয়, ওখানে দাঁতের পিএইচ যতক্ষণ পিএইচটা হয় 5.5, যখন এই অ্যাসিডিটি বেড়ে যায় তখন পিএইচের মানটা কমে যায়, তখনই দাঁতের এই ক্ষয়গুলো এই ব্যাকটেরিয়া দ্বারা সম্পন্ন হয়ে থাকে। তাহলে মোটামুটি আমরা এখান থেকে যে ঠিক নিউট্রিশনটা কমপ্লিট করলাম, এবং পরের ভিডিওতে আমরা যতক্ষণে যে রেসপিরেশন আর বাকি যে দুটো আছে ট্রান্সপোর্টেশন আর এটা এক্সক্রিশন কমপ্লিট করবো। এটা অনেকটা বড় চ্যাপ্টার, সুতরাং এটাকে আমরা একটুখানি ধরে ধরে চ্যাপ্টারটা শেষ করবো। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই এর ডিটেলসগুলো আমার কিন্তু পিডিএফে এই পিডিএফগুলো আমার ইনস্টাগ্রামে টেলিগ্রামে দেওয়া থাকবে, এবং টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। জিনিসগুলো পড়তে থাকো এবং রিভিশন মারতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।